আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা যারা নবম শ্রেণীতে পড়ছো তোমাদের জন্য আজকের এই ক্লাসে আলোচনা করছি তোমাদের গণিত বিষয়ের চতুর্থ অভিজ্ঞতা, প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপদী রাশির নতুন আরো একটি ক্লাসে। শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা এই অবেদ বা আইডেন্টিটি থেকে শুরু করব। গত ক্লাসে আমরা তোমাদের দুইটি ঘনরাশির যোগফলের সূত্র ব্যবহার করে কিভাবে উৎপাদকে বিশ্লেষণ করতে হয় এবং দুইটি ঘনরাশির বিয়োগফলের সূত্র ইউজ করে কিভাবে উৎপাদকে বিশ্লেষণ করতে হয় আমরা সেই বিষয়ে আলোচনা করেছিলাম। তো চলো আজকে আমরা অবেদ জিনিসটা কি সে সম্পর্কে একটু জেনে নিই। ফার্স্ট অফ অল দেখো, ধরি এই ফি এক্স এবং কিউ এক্স দুইটা বহুপদী রাশি। এক্স এর সকল মানের জন্য যদি এই ফি এক্স এবং কিউ এক্স যদি সমান হয়, অর্থাৎ সমীকরণটি যদি সিদ্ধ হয়, তখন আমরা তাকে অবেদ বা আইডেন্টিটি বলি। একে ফি এক্স অবেদ কিউ এক্স দ্বারা প্রকাশ করা হয় এবং এই যে চিহ্নটি, এই চিহ্নটি হচ্ছে মূলত অবেদ চিহ্ন। যেমন দেখো, ফি এক্স ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার, আবার কিউ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান। এখন এই দুইটা আমরা যদি একটু ক্যালকুলেশন করে দেখি, তাহলে আমরা অবশ্যই বুঝতে পারি এই এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার আর এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান দুইটাই মূলত সেম। সো সেই বেসিসে আমরা এখানে বলতে পারি আমাদের এই ফি এক্স সাহেব এবং এই কিউ এক্স সাহেব এই দুইটা পরস্পর সমান হবে। যেমন তুমি একটু দেখো, এটা পরস্পর অবেদ হবে। এর কারণটা হচ্ছে এক্স এর সকল বা মানের জন্য মূলত এই সমীকরণ দুইটা পরস্পর সমান হবে বা সিদ্ধ হবে। তাহলে চলো আমরা একটু দেখে নিই। তুমি এখানে এক্স এর জায়গায় ওয়ান বসিয়ে দেখো শিক্ষার্থীরা। আমরা এই এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার ইকুয়াল টু, এখানে যদি আমরা এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান, তাহলে দেখো তো আমরা যদি এক্স এর পজিশনে ওয়ান অথবা যে কোনো একটা মান তুমি তোমার মতো করে বসাও, আমি ওয়ান বসালাম, তাহলে ওয়ান বসালে কি হচ্ছে একটু দেখো, আমাদের দুইটা সাইড অর্থাৎ বাম পক্ষ এবং ডান পক্ষ অবভিয়াসলি সমান হবে, এটা আমার বিশ্বাস। তাহলে এটা ক্যালকুলেশন করে আমি টু পেলাম। এরপরে এটাকে ক্যালকুলেশন করলে হবে ওয়ান, আর এটা হচ্ছে টু, আর ডান পাশে একটা এক রয়েছে। এবার তোমরা জানো এই টু স্কোয়ার মানে হচ্ছে ফোর, এবং আমার ডান পাশে তুমি যদি এইগুলাকে যোগ করে দেখো 100% সেটাও ফোর হবে। তাহলে আমরা বলতে পারি যেহেতু দুইটা মানই একই চলে এসেছে, সুতরাং আমরা বলতে পারবো এই ফি এক্স এবং কিউ এক্স পরস্পরের অবেদ। আবার একটু লক্ষ্য করে দেখো, এই যে এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো, এটা অবেদ নয়। এর কারণ হচ্ছে এক্স এর যে কোনো মানের জন্য এই সমীকরণটি কখনো সমান হবে না। যেমন তুমি যদি এখানে এক্স এর জায়গায় ওয়ান বসাও, এটা অলরেডি আমি একটু আগে বসিয়েছি তোমাদের এক্স এর জায়গায় ওয়ান, তাহলে দেখো এই সমীকরণটার মধ্যে যখন আমরা এক্স এর জায়গায় ওয়ান বসিয়েছি তখন আমাদের মান এসেছে ফোর। ঠিক আছে, তাহলে এরপরে দেখো তুমি ডান পাশে কিন্তু শূন্য আছে। তো আমি যখন এক্স এর জায়গায় ওয়ান বসালাম তখন আমার বাম পক্ষ এসেছে ফোর আর ডান পক্ষ হচ্ছে শূন্য। যেহেতু উভয় পক্ষ সমান নয়, তাহলে আমরা এক্ষেত্রে একটা একটাকে অবেদ বলতে পারি না। এবার আসো, এই অবেদ থেকেই মূলত আংশিক ভগ্নাংশ বা পার্শিয়াল ফাংশনস এর উৎপত্তি। তো আমরা এই আংশিক ভগ্নাংশ জিনিসটা আগে জানবো, তারপর আমরা এই আংশিক ভগ্নাংশের রুলস নিয়ে আলোচনা করব। এখানে আমি টোটাল তোমাদের জন্য 5টা রুলস রেখে দিয়েছি। সো এই রুলসগুলো যদি ভালোভাবে রপ্ত করতে পারো তাহলে অবশ্যই আংশিক ভগ্নাংশ তোমার জন্য ইজি হয়ে যাবে। তার আগে একটু জেনে নাও এই আংশিক ভগ্নাংশ জিনিসটা কি। সেক্ষেত্রে তোমরা হয়তো জানো আমাদের একটি অনলাইন পেইড কোর্স চলমান রয়েছে অলরেডি। সাইকেল 1, সাইকেল 2 মের 1 তারিখ থেকে শুরু হবে এবং সেখানেও আমরা গণিত এবং বিজ্ঞানটা পড়াবো। এই বিষয়ে বিস্তারিত জানার জন্য তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো, অথবা তোমরা চাইলে আমাদের আরফাত একাডেমির ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপ থেকেও বিস্তারিত বিজ্ঞপ্তিটা জেনে নিতে পারো। 20 এপ্রিলের মধ্যে যারা সাইকেল 2 তে ভর্তি হবে তাদের জন্য 20% ডিসকাউন্ট রয়েছে। সো এটা হচ্ছে তোমাদের ঈদ সালামি। দেরি না করে একটু কুইকলি 20 এপ্রিলের মধ্যে তোমরা সাইকেল 2 তে ভর্তি হয়ে যাও। তাহলে দেখো শিক্ষার্থীরা, এই আংশিক ভগ্নাংশ বা পার্শিয়াল ফাংশনস এই জিনিসটা কি। দেখো, ফি এক্স ডিভাইডেড বাই কিউ এক্স, এখানে অবশ্যই মনে রাখতে হবে এই কিউ এক্স এর মান কখনো শূন্য হওয়া যাবে না, এবং এই দুইটাই কিন্তু বহুপদী রাশি। তো এই আকারের রাশিকে আমরা বহুপদী ভগ্নাংশ বা মূলদ ভগ্নাংশ বা রেশিয়াল ফ্র্যাকশন বলে থাকি। এবার দেখো, বহুপদী ভগ্নাংশ রাশিকে ব্যবহারের সুবিধার জন্য অনেক সময় একাধিক ভগ্নাংশে বিভক্ত করতে হয়। এভাবে একাধিক ভগ্নাংশে বিভক্ত করার অংশগুলোকে বলা হয়
আংশিক ভগ্নাংশ বা পার্শিয়াল ফ্র্যাকশন। যেমন উদাহরণস্বরূপ আমরা এই যে দেখো, এটা একটা বহুপদী ভগ্নাংশ, এক চলক বিশিষ্ট বা দুই চলক বিশিষ্ট, এটা আমার কোনো বিষয় নয়, এবং এর মাত্রা কত হবে সেটাও আমার কোনো বিষয় নয়। বাট আমি দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা বহুপদী ভগ্নাংশ। এখন এই বহুপদী ভগ্নাংশকে দুটি ভগ্নাংশে বিভক্ত করতে হবে, যেখানে হর একঘাত বিশিষ্ট বহুপদী রাশি। তোমরা কি বুদ্ধি কাটিয়ে বের করতে পারবে? তোমাদের একটা প্রশ্ন করেছি। যাদের গণনা শক্তি বেশি ভালো তারা হয়তো পারবে। লক্ষ্য করে দেখো, এই যে আমরা এই যে বহুপদী রাশি যেটা আমাদের শুরুতেই দেওয়া ছিল উদাহরণের মধ্যে, তো তোমরা এই যে দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এইটাকে আমি চাইলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র অ্যাপ্লাই করি। অর্থাৎ আমি চাইলে এটাকে এরকম করে লিখতে পারি না, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার, এরপরে আমি এটাকে চাইলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আকারে সূত্রে লিখতে পারি। অর্থাৎ এক্স প্লাস ওয়ান একটা হচ্ছে, এক্স মাইনাস ওয়ান একটা হচ্ছে। তাহলে এই যে দেখো আমি পেয়ে গেলাম আমাদের এক্স প্লাস এবং এক্স মাইনাস ওয়ান দুইটা কিন্তু পেয়ে গেলাম সূত্র। এরপর আমি চাইলে এই ভগ্নাংশটাকে ভেঙে এভাবে লিখতে পারি। তোমরা যদি এই ভগ্নাংশটাকে সুন্দর করে লসাগু করে ক্যালকুলেশন করো, তাহলে অবশ্যই এই ভগ্নাংশটি কিন্তু 100% চলে আসবে। তাহলে আমরা বলতে পারি এই যে 1 ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়ান এবং 2 ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান, এই দুইটাই হচ্ছে মূলত এটার আংশিক ভগ্নাংশ। আশা করি আংশিক ভগ্নাংশ জিনিসটা বুঝতে পেরেছো। অর্থাৎ একটা বহুপদী ভগ্নাংশকে ভেঙে টুকরা টুকরায় বিভক্ত করা, এটাই হচ্ছে মূলত আংশিক ভগ্নাংশ বা পার্শিয়াল ফ্র্যাকশন। তো এখন এই আংশিক ভগ্নাংশকে বিভক্ত করার ক্ষেত্রে অলরেডি আমি তোমাদেরকে বলেছি 5টা নিয়ম আছে। এই 5টা নিয়মের মধ্যে প্রথম 4টা যে দেখতে পাচ্ছ, 1 2 3 4, এইগুলো হচ্ছে সাধারণত প্রকৃত ভগ্নাংশ। তবে এই যে 5 নাম্বারটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশের বেলায়। প্রথম 4টা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ এবং লাস্ট একটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। এবং প্রথম 4টার মধ্যে সেখানে আবার ঘাতের একটা বিষয় রয়েছে, অর্থাৎ মাত্রার একটা বিষয় রয়েছে। এরপর পুনরাবৃত্তির একটা বিষয় রয়েছে, অর্থাৎ একই সংখ্যা বা একই উৎপাদক বারবার আসে কিনা তারও একটা লিমিটেশন রয়েছে। তো এবার চলো আংশিক ভগ্নাংশে পরিবর্তনের বিভিন্ন পদ্ধতি। বহুপদী ভগ্নাংশ রাশি ফি এক্স ডিভাইডেড বাই কিউ এক্স কে বিভিন্ন পদ্ধতিতে আংশিক ভগ্নাংশে প্রকাশ করা যায়। এটি ফি এক্স এবং কিউ এক্স এর মাত্রার উপর নির্ভর করে। মাইন্ড ইট, মাত্রা মানে ঘাত বা পাওয়ারের উপর ডিপেন্ড করে। তা আমরা এখন দেখব প্রকৃত ভগ্নাংশে পরিবর্তনের যে পদ্ধতি, অর্থাৎ যে প্রথম 4টির বেলায় তোমার সিদ্ধান্তটা কেমন হবে, এখন আমরা সেই বিষয়ে জানবো। অর্থাৎ এই যে প্রথম 4টির বেলায় আমরা জানবো, সেগুলো হচ্ছে মূলত সবগুলা প্রকৃত নিয়ম। তার আগে তোমাদেরকে বলে রাখছি, তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবে। এখানে তোমরা বিজ্ঞান এবং গণিতের সকল ক্লাসগুলো পেয়ে যাবে। ক্লাসগুলো করে অবশ্যই আমাদেরকে জানাবে ক্লাসগুলো তোমাদের কেমন লেগেছে, আর বাংলাদেশের কোন জায়গা থেকে তোমরা ক্লাসগুলো করছো, তোমাদের স্কুলের নামটা মেনশন করবা। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দিবা। আর যারা আমাদের হোম ট্যাবে আসলে তোমরা আমাদের সেকেন্ড চ্যানেল আরফাত স্যার, এই চ্যানেলটা দেখতে পাবে। এবং এই চ্যানেলটা তোমরা যারা সাবস্ক্রাইব করো নাই তারাও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবে, কারণ আমরা ক্লাসগুলো এখানেও আপলোড করে থাকি। সো ক্লাসগুলো ভালোভাবে পাওয়ার জন্য তোমরা অবশ্যই উভয় চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে, কারণ আরফাত একাডেমি এবং আরফাত স্যার এই দুটোই হচ্ছে মূলত আমাদের অফিসিয়াল চ্যানেল। সেক্ষেত্রে চলো আমরা, যখন ফি এক্স এর মাত্রা কিউ এক্স এর মাত্রার কম এবং তাদের মধ্যে কোনো সাধারণ উৎপাদক থাকে না, তখন এই ফি এক্স ডিভাইডেড বাই কিউ এক্স কে প্রকৃত ভগ্নাংশ বা প্রপার ফ্র্যাকশন বলে। যেমন আমরা এই লেখাটা যদি না বুঝতে পারি, আমরা এখান থেকে বুঝতে পারি। তোমরা দেখো উপরেরটা হচ্ছে পি এক্স, অর্থাৎ এটা হচ্ছে পি এক্স, আর নিচেরটা হচ্ছে কিউ এক্স। এটা তো অলরেডি আমরা বুঝে গেছি। এখন এই দুইটা পি এক্স এবং কিউ এক্স, এই দুটা বহুপদীর মধ্যে একটু লক্ষ্য করো। উপরে হচ্ছে এক্স এর মাত্রা হচ্ছে 1, অর্থাৎ ঘাত 1, বাট নিচে দেখো এক্স এর মাত্রা হচ্ছে 2। যেহেতু উপরে এক্স এর ঘাত শুধুমাত্র 1 আর নিচে যেহেতু এক্স এর ঘাত 2, সুতরাং আমরা 100% বলতে পারি এটা একটা প্রকৃত ভগ্নাংশ। এবং এই ধরনের রাশিকে আমরা নিম্নলিখিত উপায়ে আংশিক ভগ্নাংশে নিয়ে আসতে পারি। এর মধ্যে রুলস নাম্বার 1, আমরা প্রথম রুলস নিয়ে আলোচনা করছি। একটু দেখো শিক্ষার্থীরা, এই যে প্রথম রুলস, এটা কেমন হবে সেটা একটু দেখো শিক্ষার্থীরা। এখানে আগে এই রিডিংটা একটু পড়ে ফেলি, এটা যদি বুঝতে পারলে ভালো, না বুঝতে পারলে আমি আছি। যদি কিউ এক্স এর শুধু একঘাত বিশিষ্ট উৎপাদক থাকে, কিউ এক্স বলতে নিচেরটাকে বোঝাচ্ছে, যদি কিউ এক্স এর শুধু একঘাত বিশিষ্ট উৎপাদক থাকে, অর্থাৎ মাত্রা একটি, এবং উৎপাদক সমূহের যদি কোনো পুনরাবৃত্তি না হয়,
অর্থাৎ যদি ওই উৎপাদকগুলা দুইবার বা 3 বার বা 4 বার না আসে, অর্থাৎ একের অধিক না আসে, তখন কিউএক্স এর প্রত্যেকটি উৎপাদকের জন্য একটি করে আংশিক ভগ্নাংশ হবে এবং প্রত্যেক আংশিক ভগ্নাংশের লবে ধ্রুবক ধরতে হবে। এবার এই জিনিসটা আমরা এখান থেকে উদাহরণের মাধ্যমে বুঝে ফেলি। দেখো 3x + 1 ডিভাইডেড বাই x² - 1 এটাকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করো। এই উদাহরণটাকে প্রকাশ করতে হলে আমাকে কি করতে হবে একটু লক্ষ্য করো শিক্ষার্থীরা, তোমরা দেখলেই বুঝতে পারবে। এখানে এই যে উপরের এই অংশটা হচ্ছে স্যার px, আর নিচের এই যে এই অংশটা হচ্ছে qx। তাহলে px এবং qx আমরা বুঝে গেলাম, এবং এখানে দেখতেই পাচ্ছ px এর মান এবং qx এর মান দেওয়া আছে। তা আমরা এই qx কে যদি উৎপাদকে বিশ্লেষণ করি, এই যে আমি তোমাদেরকে শুরুতেই বলেছিলাম, এটাকে আমি চাইলে এভাবে লিখতে পারি, x² - 1² লিখে দেন আমি চাইলে এটাকে a² - b² সূত্র অর্থাৎ a + b * a - b অ্যাপ্লাই করতে পারি। তাহলে তুমি একটু লক্ষ্য করে দেখো, এই qx এর শুধুমাত্র দুইটা উৎপাদক আছে এবং উৎপাদক সমূহের কোনো পুনরাবৃত্তি নাই। অর্থাৎ এখানেও x এর ঘাত 1 বা মাত্রা 1, এখানেও x এর ঘাত বা মাত্রা 1, এবং দুইটা কিন্তু একঘাত বিশিষ্ট দুইটা উৎপাদক আছে কার? qx এর, এবং কোনো পুনরাবৃত্তি নাই। অর্থাৎ x - 1 দুইটা নাই অথবা x + 1 দুইটা নাই। তাহলে সেক্ষেত্রে তাদের রুলসটা আমরা আগে এখান থেকে একটু করে দেখে ফেলি। আমি এই অংশগুলো একটু মুছে দিচ্ছি, কারণ আমাদের যেটাই মেজর সেটাই মূলত আমরা আলোচনা করছি। এই যে 1 নাম্বারটা তোমরা একটু লক্ষ্য করে দেখো, স্যার এখানে x এর মাত্রা হচ্ছে 1, বাট নিচে দেখো এই x এর সাথে গুণ হয়ে, অর্থাৎ x গুণ হয়ে তখন সেটা হয়ে যাচ্ছে নিচে হচ্ছে x3, আর উপর হচ্ছে অনলি x, অর্থাৎ x এর উপর 1। তাহলে 100% এটা একটা প্রকৃত ভগ্নাংশ। এবং প্রকৃত ভগ্নাংশের বেলায় আমাদের রুলসটা হচ্ছে, এখানে ভালো করে লক্ষ্য করে দেখো, x - 1 একটা, x - 2 একটা, x - 3 একটা, অর্থাৎ কখনো x - 1 ডাবল বা x - 2 ট্রিপল বা ডাবল, এরপর x - 3 এক কথায় পুনরাবৃত্তি হয়নি, দুইবার বা দুইয়ের অধিক ইউজ হয়নি, একের অধিক ইউজ হয়নি। তো এক্ষেত্রে আমরা কিভাবে এই ভগ্নাংশটাকে আংশিক ভগ্নাংশে কনভার্ট করতে পারি সেটা একটু দেখো। আমরা কি করব, এই হরের জন্য একটা নিব, সেকেন্ড হরের জন্য আরেকটা নিব, এবং থার্ড হরের জন্য আরেকটা নিব, এবং তোমরা যে এখানে a b c দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে মূলত ধ্রুবক। এবার চলো আমরা এটা এখানে অ্যাপ্লাই করি। আমরা এখানে নিয়েছিলাম কত, আমি একটা পেজ নিলাম, ওকে, উপর হচ্ছে px, নিচে হচ্ছে qx, এবং px এর মান ছিল কত, 3x + 1, এরপর নিচে হচ্ছে x² - 1, ওকে। তার আগে আমি এটাকে একটু ক্যালকুলেশনটা একটু করে ফেলি। এই যে x² - 1 এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা 100% এটাকে পাচ্ছি। একটা হচ্ছে x + 1 এবং আরেকটা হচ্ছে তোমার x - 1, এই দুইটা মান আমরা কিন্তু পাচ্ছি। এখন এটাকেই মূলত আমরা আংশিক ভগ্নাংশে বিভক্ত করব। সেজন্য আমরা এটাকে এভাবে প্রকাশ করতে পারি, অবেদ দিয়ে প্রকাশ করতে পারি। এরপরে আমি এখানে অবেদ চিহ্ন দিয়ে প্রকাশ করলাম, ওকে ডান। তাহলে আমরা কি করব, এইখানে x + 1 একটা, আবার x - 1ও একটা, সুতরাং এখানে কিন্তু ডাবল বা একের অধিক রিপিট হয়নি। সুতরাং আমরা এখান থেকে কি করতে পারি, আমরা এই x + 1 এর জন্য একটা এবং x - 1 এর জন্য একটা, দুইটা আমরা ধ্রুবক নিয়ে নিতে পারি। তাহলে x + 1 এর জন্য আমি a কে নিলাম, একইভাবে x - 1 এর জন্য আমি b কে নিলাম। হয়ে গেল আমাদের আংশিক ভগ্নাংশ। তো আমরা চাইলে এটাকে 1 নাম্বার ইকুয়েশন দিতে পারি, অর্থাৎ এই যে এটা হচ্ছে আমাদের 1 নাম্বার ইকুয়েশন, ডান। এর পরবর্তী কাজটা আমাদের উপর ডিপেন্ড করবে। আশা করি এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছো। আমি আবারও ক্লিয়ার করছি, px এবং qx এর মধ্যে শুধুমাত্র তোমরা qx টাকে উৎপাদকে বিশ্লেষণ করে দেখবে। যদি উৎপাদকে বিশ্লেষণ করা যায় ওয়েলকাম, আর যদি না যায় তাহলে সেটার জন্য অন্য ব্যবস্থা। এবং আমরা উৎপাদকে বিশ্লেষণ করে এখানে দেখতে পেয়েছিলাম যে qx এর যে হিসাবটি, এই qx এর কে আমি এই যে x - 1 এবং x + 1 এই দুইটি উৎপাদকে বিশ্লেষণ করেছি, যেখানে qx এর ক্ষেত্রে আমরা শুধুমাত্র একঘাত বিশিষ্ট দুইটি উৎপাদক পেয়েছি এবং উৎপাদক সমূহের মধ্যে আমরা কোনো পুনরাবৃত্তি পাই নাই। সুতরাং সেজন্য আমরা কি করতে পারি,
আমরা এই x মাইনাস ওয়ানের জন্য এই যে একটা, আর এই যে x প্লাস ওয়ানের জন্য এই যে আরেকটা, অর্থাৎ একটাকে a আরেকটাকে b, এভাবে আমরা ধরে নিতে পারি, দুইটা ধ্রুবক ধরে নিলাম। এর পরবর্তী আমাদের যে কাজটা সেটা হচ্ছে স্যার, আমি এই অংশটা একটু মুছে ফেলি। ওকে, ডান। দেখো শিক্ষার্থীরা, তোমরা এর পরে উভয় পক্ষে এই যে x প্লাস ওয়ান এবং x মাইনাস ওয়ান গুণ করবা। তাহলে গুণ করলে আমি তোমাদেরকে গুণ করে দেখাচ্ছি। একটা অংশ ভেঙে ভেঙে করালে বাকি সবগুলো তোমাদের জন্য ইজি হয়ে যাবে। x প্লাস ওয়ান, x মাইনাস ওয়ান, এই যে আমি গুণ করে দেখালাম। একইভাবে এর নিচে যে x প্লাস ওয়ান আছে এটাকেও আমরা, আচ্ছা গুণ চিহ্ন দিলেও পারে, না দিলেও নো প্রবলেম, সমস্যা নেই। তো আমরা x প্লাস ওয়ান এবং x মাইনাস ওয়ান, একইভাবে আরেকটা যে আছে b ডিভাইডেড বাই x মাইনাস ওয়ান, আমরা এটার জন্য x প্লাস ওয়ান, x মাইনাস ওয়ান, অর্থাৎ আমরা উভয় পক্ষকে এই যে দেখো x প্লাস ওয়ান এবং x মাইনাস ওয়ান দিয়ে গুণ করে দিলাম। এখন গুণ করার প্রেক্ষিতে দেখো x প্লাস ওয়ান এবং x মাইনাস ওয়ান ক্যান্সেল, একইভাবে x প্লাস ওয়ান ক্যান্সেল, আর এখানে x মাইনাস ওয়ান ক্যান্সেল। অর্থাৎ আমরা শুধু বাম দিকে এই যে থ্রাইস x প্লাস ওয়ানকে দেখতে পাচ্ছি। ওকে, আর ডান দিকে হচ্ছে a এর সাথে এই যে x মাইনাস ওয়ান, তাহলে a ইন্টু x মাইনাস ওয়ান, এবং আরেকটা হচ্ছে b এর সাথে x প্লাস ওয়ান, আমরা সেটাও লিখে দিলাম b ইন্টু x প্লাস ওয়ান। এটাকে আমরা 2 নম্বর ইকুয়েশন দিয়ে রাখবো এবং এটা হচ্ছে আমাদের জন্য মুখ্য সুযোগ। তো গুণ দিলাম, গুণ দেওয়ার পর আমরা এই রাশিটা পেয়েছি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার এখানে আমরা কি করব, ফার্স্ট অফ অল আমরা যে কাজটা করব সেটা হচ্ছে শিক্ষার্থীরা, এই সমীকরণটার মধ্যে 2 নম্বর সমীকরণটার মধ্যে আমরা, আমি এটা একটু উপরে তুলি, হ্যাঁ, এই 2 নম্বর সমীকরণে আমরা x এর জায়গায় এমন একটা মান বসাবো যেটার জন্য এই a টা শূন্য হয়ে যাবে, অথবা না হয় b টা শূন্য হয়ে যাবে। তাহলে আমি যদি a কে শূন্য করতে পারি তাহলে আমি b এর মান পাবো, আবার যদি b কে শূন্য করতে পারি তাহলে আমি a এর মানটা পাবো। তো দেখো আমি কিভাবে এটাকে স্টার্ট করছি। আমি লিখলাম 2 নং a। ভালো করে দেখো, আমি যদি এই x এর জায়গায় 1 কে বসাই তাহলে কিন্তু এটা শূন্য হয়ে যাবে, এবং এটা হচ্ছে আমার মুখ্য ট্রিক্স। আবার আমি যদি দেখো এখানে -1 বসাই তাহলে b টা শূন্য হয়ে যাবে। আমি x ইকুয়াল টু 1 বসালাম, তাহলে 1 হলে সম্পূর্ণ 2 নাম্বার সমীকরণ যেখানে যেখানে আছে সেখানে সেখানে x এর জায়গায় 1 বসিয়ে দাও। তাহলে 3 ইন্টু 1, এরপর হচ্ছে a 1 মাইনাস 1 প্লাস b ইন্টু 1 প্লাস 1, এরপর আমি যদি ক্যালকুলেশন করি এটা হয়ে যাবে 3 এবং একে যোগ করলে হচ্ছে একেবারে 4। আর এখানে দেখো 1 থেকে 1 গেলে 0, শূন্যের সাথে এই 1 এ গুণ করলেও সেটা 0 হয়ে যাবে। তাহলে 0 প্লাস এইটা দেখো 1 একে যোগ করলে 2, 2 এর সাথে এই b কে গুণ করলে সেটা হয়ে যাবে টুয়াইস b, এবং আমরা চাইলে এটাকে এভাবে লিখতে পারি টুয়াইস b ইকুয়াল টু 4। দেন আমরা যদি স্যার b এর মানটা বের করি তাহলে 4 কে 2 দিয়ে ভাগ করে, অর্থাৎ আমরা আমাদের রেজাল্টটা পাচ্ছি কতটুকু। সো আমরা b ইকুয়াল টু পাচ্ছি 2 দিয়ে 4 কে ভাগ করলে, অর্থাৎ b এর রেজাল্ট হচ্ছে 2, অর্থাৎ আমরা b ধ্রুবকের মানটা পেয়ে গেলাম। একই ওয়েতে আমরা এখন 2 নাম্বার সমীকরণের মধ্যে x এর জায়গায় -1 বসাবো যাতে এই b টাকে শূন্য করে দিতে পারবো, অথবা তুমি চাইলে এই b এর মানটা এখান থেকে তুলে জাস্ট এখানে বসাই দিলেও হয়ে যাবে, তুমি এভাবেও পাইতে পারো। বাট আমি বলবো জাস্ট b এর x এর জায়গায় এখন -1 বসিয়ে দাও, b টা শূন্য হয়ে যাবে, দেন আমি এর মানটা ইজিলি পেয়ে যাব। তাহলে এখন আমার মেইন কাজটা হচ্ছে, আমার যে 2 নাম্বার ইকুয়েশন আমি লিখলাম 2 নং a x ইকুয়াল টু -1 বসিয়ে পাই, তাহলে ছিল 3 থ্রাইস x, অর্থাৎ 3 ইন্টু -1, এরপর হচ্ছে তোমার +1 ইকুয়াল টু এর সাথে ছিল এক্স্যাক্টলি, হ্যাঁ, x -1, তাহলে আমি দিলাম x এর জায়গায় হবে -1। ওকে, এরপর হচ্ছে b, এটা হবে -1 আর এটা হচ্ছে +1। ভালো করে দেখো, আমি এটা তোমাদেরকে দেখাচ্ছি শিক্ষার্থীরা, এই যে একটু জুম আউট করে দেখাচ্ছি। দেখো x এর জায়গায় হচ্ছে এই যে -1, আবার দেখো এই x এর জায়গায় হচ্ছে জাস্ট -1, আবার এই যে x এর জায়গায় সেটা হচ্ছে -1। তাহলে বুঝতে পেরেছো। এবার চলো আমরা বাকিটা ক্যালকুলেশন করে ফেলি। শিক্ষার্থীরা তোমরা দেখো
এটাকে গুণ করলে হবে -3, -3 সাথে এই 1টাকে যোগ করলে তখন সেটা হয়ে যাবে অনলি -2। এরপরে এটা হচ্ছে ক্যালকুলেশন করলে -2, -2 এর সাথে এটাকে গুণ করলে তখন সেটা হয়ে যাবে -2a। আর এখানে দেখো 1 1 ক্যান্সেল হয়ে 0 0 সাথে এই বিটাকে গুণ করলে সেটা 0ই হবে। অর্থাৎ এটাকে আমি চাইলে এভাবে লিখতে পারি -2a = -2। দেন আমি উভয় দিক থেকে মাইনাসটা ক্যান্সেল করতে পারি। দরকার হলে তুমি এখানে সাইড নোট দিতে পারো, -1 দ্বারা গুণ করে সাইড নোট দিতে পারো বোঝার সুবিধার্থে। এরপর আমি যদি এর মানটা বের করি তাহলে এই 2 কে পক্ষান্তর করলে সেটা ভাগ হবে, অর্থাৎ 2/2। সেই হিসেবে আমি এখানে মান কত পেয়েছি সেটা একটু দেখো। সো আমি এটাকে ক্যান্সেল করলে এর মান পেয়েছি 1। এবার এ এবং বি এর মান দুইটাই আমরা আমাদের 1 নাম্বার ইকুয়েশনে বসিয়ে দেব। ভালো করে দেখো, এই যে এর মান 1 আর বি এর মান হচ্ছে 2। এবার এই মান দুইটা আমরা ওই যে আমাদের যে প্রথম যে ইয়াটা ছিল, সমীকরণটা ছিল, সেটাতে আমরা বসিয়ে দিব। তাহলে লিখব, এরপর একটু উপরে তুলি, এ বি এর মান 1 নং এ বসিয়ে পাই। এভাবেই মূলত আমরা একটা ভগ্নাংশকে 2 এর অধিক ভগ্নাংশে আমরা প্রকাশ করতে পারি। উপরে ছিল 3x + 1, নিচে ছিল x² - 1 এবং একটা অবেদ ছিল। x + 1 এর উপর a ছিল, a ধ্রুবক ছিল, আর x - 1 এর উপর মেবি b ধ্রুবক ছিল। তো এখন আমরা এই অবেদ চিহ্নটা দিলাম। এখন আমরা যদি এই মানগুলা বসিয়ে দিই তাহলে ভালো করে দেখো আমাদের আংশিক ভগ্নাংশটা কিন্তু ইজিলি চলে আসবে। আমরা এই যে অবেদ দিলাম এবং এটাকে আমরা এর মান পেয়েছি 1, অর্থাৎ 1/x + 1, আর b এর মান পেয়েছি 2x - 1, এবং এটাই হচ্ছে আমাদের নির্ণয় আংশিক ভগ্নাংশ। এবং এখানে একটু কষ্ট করে এই জিনিসটা লিখে দিতে পারো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানে না বোঝার তেমন কোনো কিছু নাই, একদম ইজিলি আমি তোমাদেরকে চেষ্টা করেছি বোঝানোর জন্য। এবং এই যে আনসারটা আমরা পেলাম, এই আনসারটা কিন্তু ভালো করে দেখো, এখানে আমরা এই জিনিসটাকে আংশিক ভগ্নাংশে যে প্রকাশ করেছি, আমরা একটু আগে বুদ্ধি কাটিয়ে যেটা করেছিলাম মনে পড়ে কিনা দেখো। আমরা বুদ্ধি কাটিয়ে এই জিনিসটাকে এই যে এখানে আমরা করেছিলাম এটার সাথে হুবহু মিলে গেছে কিনা দেখো। এই যে এই দুইটা আমরা আংশিক ভগ্নাংশ পেয়েছিলাম, এই দুইটাই হচ্ছে মূলত এটার আংশিক ভগ্নাংশ। সুতরাং আমরা বুদ্ধি কাটিয়ে যেটা করেছিলাম সেটার সাথে হুবহু একদম সেম টু সেম মিলে গেছে। তুমি যদি এখানে লসাগু নাও, এই যে x + 1 এবং x - 1 কে লসাগু নাও, দেন সম্পূর্ণ যদি ক্যালকুলেশন করো তাহলে হুবহু এইটা বা এইটা চলে আসবে। তো আমাদের রুলস 1টা কমপ্লিট। পরবর্তী ক্লাস আমি এর পরবর্তীতে রুলস 2 থেকে শুরু করব। তোমাদেরকে অনুরোধ করব, তোমরা যারা ফেসবুক পেজ থেকে আমাদের এই ক্লাসগুলো করছো অবশ্যই ফেসবুক পেজটিতে লাইক এবং ফলো দিয়ে আমাদের সাথে যুক্ত থাকবে, বন্ধুদেরকে ইনভাইট করবে, এবং ভিডিও ভালো লেগে থাকলে নিজেদের টাইমলাইনে শেয়ার করে দিবা যাতে প্রয়োজনের মুহূর্তে তোমরা ক্লাসগুলো পেয়ে যাও। আর অবশ্যই আমাদের আরফাত একাডেমির যে ফেসবুক গ্রুপ রয়েছে এই গ্রুপটিতে তোমরা জয়েন করবা। এখানে আসলে তোমরা দেখতে পাবা আমাদের ফেড কোর্স সম্পর্কে বিস্তারিত বলা আছে, এবং মূল্য কত, কোন কোন অভিজ্ঞতাগুলো পড়ানো হবে সে সম্পর্কে বিস্তারিত জানা আছে। তোমরা অবশ্যই একটু দেখে নিবে। আর এখানে অসংখ্য স্টুডেন্টস তাদের নোটসগুলো শেয়ার করে, তোমরা চাইলে সেগুলো ইউজ করতে পারো, অথবা তোমরা চাইলে তোমাদের তৈরিকৃত নোটসগুলো বা অভিজ্ঞতাগুলো আমাদের সাথে শেয়ার করতে পারো। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ, খোদা হাফেজ।